সুপ্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে অবশ্যই স্বাগত জানাই। তো কালকে তোমাদের পরীক্ষা রয়েছে, শেষ মুহূর্তে তোমাদের জন্য আরও একটি সেট নিয়ে আলোচনা করছি। তো উত্তর সহ তোমাদের সেটটার সাথে আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই করবে না। তো ভালো করে প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। সংসদের সমস্ত নির্দেশিকা মেনে এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে, তাই এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে তোমাদের জন্য আমরা 3টে সেট আলোচনা করেছি, পাশাপাশি সংসদের মডেল প্রশ্নপত্র আলোচনা করেছি উত্তর সহ। তো তোমরা সেই সেটগুলো একবার দেখে নিতে পারো। পাশাপাশি 100টা এমসিকিউ কিন্তু আমরা আলোচনা করেছি। বাংলা বিষয়ের প্লেলিস্ট একটা আলাদা করে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো। তো চলো, কোথাও বাড়াবো না, সময় নষ্ট হবে না। এই মুহূর্তে তোমরা প্র্যাকটিস করতে থাকো আমাদের সাথে। আর আমাদের চ্যানেলটাকে তোমরা আমাকে ফ্রেন্ড বানিয়ে নাও। তোমাদের সাথে রয়েছে আমি সুরজিৎ স্যার, তো সুরজিৎ কর্মকার তোমাদের সাথে রয়েছি। অবশ্যই আমাদেরকে ফ্রেন্ড বানিয়ে নাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমরা বানাবো তোমাদেরকে ক্লাসের টপার। 5টা সেট অবশ্যই ফলো করে যাবে শেষ মুহূর্তে। প্রথম প্রশ্ন দেখো, এসপেরান্তো ভাষার ব্যাকরণে কয়টি সূত্র আছে? উত্তর সহ তোমাদের সাথে আলোচনা করছি, সময় নষ্ট হবে না, মন দিয়ে দেখো। এসপেরান্তো ভাষার ব্যাকরণে কয়টি সূত্র আছে? উত্তর হয়ে যাবে 16টি। মনে রাখবে, এসপেরান্তো ভাষার ব্যাকরণে 16টি সূত্র আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো, লুচি এবং নুচি, লুচি থেকে নুচি, এটি কোন ধরনের উপভাষার উচ্চারণ বৈশিষ্ট্য? ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু খুবই। দেখো, এটা হয়ে যাবে রাঢ়ী উপভাষা। রাঢ়ী উপভাষা, লুচি থেকে নুচি বলা হয়। দেখো নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দেখো, ভোরচীনা ভাষাবংশের উপশাখার সংখ্যা কটি? ভোরচীনা যে ভাষাবংশ আছে তার উপশাখা মনে রাখবে। অপশন নাম্বার 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ 2টি। ভোরচীনা ভাষাবংশের উপশাখা রয়েছে 2টি উপশাখা। চলো নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন দেখো, নেপালি ভাষার উদ্ভব কোথা থেকে? নেপালি এই ভাষাটির উদ্ভব হয়েছে কোথা থেকে বলো? 4টে অপশনের মধ্যে তোমরা কতগুলো পাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে অনেকেই বলেছে 40-এর মধ্যে 40টাই পারছো, অনেকেই 40-এর মধ্যে 35টা পারছো। তো ডোন্ট ওয়ারি, তোমাদের পরীক্ষায় আরও সহজ প্রশ্ন আসবে। তো এখানে তোমাদের সাথে একটু কঠিন করেও আলোচনা করা হচ্ছে, যেহেতু প্রত্যেকটা স্কুলে কোশ্চেন করবে, তো অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু দিতে বাধ্য, কারণ কি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা আলোচনা করছি। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সৌরসেনী অপভ্রংশ অবহট থেকে নেপালি ভাষার উদ্ভব হয়েছে। ওকে, মনে রাখবে। 5 নম্বর প্রশ্ন, চলো 5 নম্বর প্রশ্ন দেখো, একই বংশজাত ভাষাগুলিকে কি বলে? সমবংশজ হবে কি? একদম না। কি হবে? সমগোত্রজ। মনে রাখবে, একই বংশজাত ভাষাকে সমগোত্রজ ভাষা বলে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন দেখো, পুটি এবং রাধি প্রথম পিঠেটি ষষ্ঠীর উদ্দেশ্যে ফেলে দেয় এবং দরজা খুলতেই কোন প্রাণী ছুটে গেল? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি? অপশন নাম্বার ডি, অর্থাৎ শিয়াল। শিয়াল প্রাণীটি ছুটে পালিয়ে গিয়েছিল যখন পুটি এবং রাধি প্রথম পিঠেটি ষষ্ঠীর উদ্দেশ্যে ফেলার জন্য। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন দেখো, খেন্তির লাগানো পুঁই চারাটি শেষ পর্যন্ত কেমন হয়েছিল? তো এটা তোমরাই জানো, যদি পাঠ্যপুস্তক ভালো করে পড়ে থাকো, টেক্সট বইটা এখান থেকে দিয়েছে কোশ্চেন। বলো উত্তর হবে কি? অপশন নাম্বার বি, অর্থাৎ বর্ষার জল এবং কার্তিক মাসের শিশিরে হৃষ্টপুষ্ট হয়ে উঠেছিল তার পুঁই চারাটি শেষ পর্যন্ত। চলো নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন কি বলেছে? মা বর্দি পিঠে খাগ উক্তিটি দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? বলো কোনটা হতে পারে? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ উক্ত সবকটি, যেমন নিঃস্বার্থ মানসিকতা, পরিচ্ছন্ন মানসিকতা, দিদির প্রতি গভীর ভালোবাসা, এই সবকটি কিন্তু প্রকাশ পেয়েছে এইটি মধ্য দিয়ে। ওই যে উক্তিটি হচ্ছে মা বর্দি পিঠেই খাক, এই উক্তির মধ্য দিয়ে। 9 নম্বর প্রশ্ন দেখো, খেন্তির জন্য তার মা কোন পাত্রে ময়দার গোলা রেখেছিল? বলো 9 নম্বর প্রশ্ন, খেন্তির জন্য তার মা কোন পাত্রে ময়দার গোলা রেখেছিল? তো কোনটা হবে? মনে মনে ভেবে নাও তোমরা। উত্তর হবে ছিদ্রহীন নারকেলের মালা, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, খেন্তি জামাটি সহায় হরি কোথা থেকে কিনেছিল? দেখো এখানে যে 4টে অপশন আছে, কোনটা হতে পারে? রামপুরের রথের মেলা, নাকি হরিপুরের রথের মেলা, নাকি হরিপুরের রাসের মেলা, নাকি রামপুরের রাসের মেলা? দেখো হরিপুর তো হবেই। তো 10 থেকে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ হরিপুরের রাসের মেলা থেকে। মনে রাখবে, হরিপুরের রাসের মেলা থেকে সহায় হরি খেন্তি জামাটা কিনেছিল। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন দেখি, তার মনে বড় কষ্ট হলো, সহায় হরি মনে কষ্ট হওয়ার কারণ কি? সহায় হরি মনে কেন কষ্ট হয়েছিল বলো? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ পুঁই ডাঁটা ফেলে দেওয়ার জন্য খেন্তি কষ্ট পেয়েছিল, তাই সহায় হরিও কিন্তু কি কষ্ট পেয়েছিল। মনে থাকবে। চলো নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন দেখো, প্রদত্ত বিবৃতি বি এবং কারণকে কা এর উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমাদের এরকম কিন্তু প্রশ্ন আসবে, মাথা খারাপ করবে না। তো বিবৃতি বি এবং কারণ কা, দেখো এরকম তোমাদের থাকবে। বিবৃতিকে বলছে যে মঙ্গল কাব্যগুলিতে আর্য এবং অনার্য সংস্কৃতি ভাষার মিশ্রণ ঘটেছে, বুঝলাম। আবার কারণে বলছে দেখো, ইসলাম ধর্মের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার মানসিকতা দানা বেঁধেছিল। তখন অপশন নাম্বার এতে বলছে বি এবং কা, অর্থাৎ বিবৃতি এবং কারণ দুটোই ঠিক। কারণ বিবৃতির যথাযথ ব্যাখ্যা,
অপশান নাম্বার বিতে বলছে বিবৃতি এবং কারণ দুটোই ঠিক, কিন্তু কারণ বিবৃতি যথাযথ ব্যাখ্যা নয়। তো কোনটা হতে পারে, এখানের মধ্যে আমি তোমাদেরকে 4টে অপশান দেখিয়ে দিলাম কোনটা হতে পারে। তো এটা হচ্ছে তোমাদের 12 নম্বর প্রশ্ন। তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ বিবৃতি এবং কারণ দুটোই ঠিক। দেখো, মঙ্গল কাব্য দিয়ে আর্য অনার্য সংস্কৃতি মিশ্রণ ঘটেছে এবং ইসলাম ধর্মের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলা একটা মানসিকতা দানা বেঁধেছিল এই সময়টাতে। তাহলে এটা কিন্তু দুটোই ঠিক, অর্থাৎ অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো 13 নম্বর প্রশ্ন দেখো, কোন যুগের বাংলা সাহিত্যে প্রথম সন তারিখ যুক্ত সুনির্দিষ্ট রচনাকাল দেখা গেল কোন গ্রন্থে? আচ্ছা, একটা গ্রন্থের নাম এবং একটা কোন যুগ। তো গ্রন্থের নাম ওয়াইজ যদি হয় তো কোনটা কোন যুগ হবে বলো? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, অর্থাৎ প্রাচীন যুগের বাংলা সাহিত্যে প্রথম সন তারিখ যুক্ত সুনির্দিষ্ট রচনাকাল দেখা গেল, আর গ্রন্থটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থে, মনে থাকবে। চলো 14 নম্বর প্রশ্ন দেখো, সেকেন্দার নামা এই গ্রন্থটির রচয়িতা কে? 14 নম্বর প্রশ্ন, সেকেন্দার নামা গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ সৈয়দ আলাওল। 15 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেনের জন্ম কত সালে, কোন গ্রামে বলো? রামপ্রসাদ সেন পারা উচিত। রামপ্রসাদ সেনের জন্ম কত মানে কোন গ্রামে? উত্তর হবে কি হালি শহরে, অর্থাৎ অপশান নাম্বার সি, রামপ্রসাদ সেনের জন্ম হালি শহরে। 16 নম্বর প্রশ্ন দেখো, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয়ের নাম কোন গ্রন্থের জন্য স্মরণীয়? দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয়ের নাম কোন গ্রন্থের জন্য স্মরণীয়? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, দ্য শ্রীকৃষ্ণ কীর্তন। দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয়ের নাম শ্রীকৃষ্ণ কীর্তনের জন্য স্মরণীয়। 17 নম্বর প্রশ্ন দেখো, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী অংশটির তাৎপর্য কী? 17 নম্বর প্রশ্ন, 4টে অপশান দেখো, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী অংশটির তাৎপর্য কী হতে পারে? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, নদী যেমন দাসীর মতো নিঃস্বার্থে জলদান করে বিদ্যাসাগর তেমনি নিঃস্বার্থে করুণাধারা বিতরণ করেছিলেন, অর্থাৎ তাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে তুলনা করা হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তুলনা করা হয়েছে কার সাথে? নদীর সাথে। তাহলে দানে বাড়ি নদীর উপর বিমলা কিঙ্করী, নদী যেমন দাসীর মতো নিঃস্বার্থে জলদান করে তেমনি বিদ্যাসাগরও তেমনি নিঃস্বার্থে করুণাধারা বিতরণ করে। ওকে, বুঝতে পেরেছো? এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে, রিপিটেড কোশ্চেন। 18 নম্বর প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্নে কী বলেছে? সত্য মিথ্যা। তো তোমাদের সত্য মিথ্যা আসছে, চিন্তা নেই। তো কীরকম প্রশ্নটা দিয়েছে দেখো, এটা ভালো, কিন্তু তোমরা যদি একটা সত্য মিথ্যা দুটো সত্য কোনটা মিথ্যা যদি বুঝতে পেরে যাও তাহলে তোমরা গোটাটাই পেরে যাবে। বলা হয়েছে যে ঈশ্বরচন্দ্রকে যারা বিদ্যাসাগর রূপে চেনেন তারা তাকে করুণা সিন্ধু রূপে জানেন না, 1 নম্বর প্রশ্ন বলছে। এটা কি সত্য? পরে আসছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির নাম ছিল সুখসদন। আচ্ছা, 3 নম্বর বলছে মধুসূদন দত্ত ভাগ্য বলে ঈশ্বরচন্দ্ররূপ মহাপর্বতের চরণে আশ্রয় লাভ করেছিলেন, এটা অবশ্যই সত্য। তাহলে 3টা আমরা বুঝতে পারছি সত্য হচ্ছে। আচ্ছা, 4 নম্বর দেখো, ঈশ্বরচন্দ্র সুগন্ধি মাখতেন বলে তাকে মধুসূদন দত্ত পরিমলের সঙ্গে তুলনা করেছে। তো এখানে দেখো এবার অপশান কি দিয়েছে দেখো, 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, তো অপশান কোনটা হবে? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ 1 নম্বরকে বলেছে মিথ্যা। কোনটা মিথ্যা হলো তাহলে? ঈশ্বরচন্দ্রকে যারা বিদ্যাসাগর রূপে চেনেন তারা তাকে করুণা সিন্ধু রূপে জানেন না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। অপশান ডিতে বলেছিল 2 নম্বর মিথ্যা, 2 নম্বরটাও মিথ্যা। যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির নাম সুখসদন, এটা একদম ভুল। তারপরে যেটা 3 নম্বরটা দেখো সত্য বলেছে, আমরা যেটা বলছিলাম সত্য, যে ঈশ্বরচন্দ্র মধুসূদন দত্ত ভাগ্য বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে কী করেছে, মহাপর্বতের মতো চরণে আশ্রয় পেয়েছিলেন, তাই তো? তাহলে অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর 4 নম্বরটা মিথ্যা, ঈশ্বরচন্দ্র সুগন্ধি মাখতেন, অবশ্যই জানা যায়নি সুগন্ধি মাখতেন কিনা, তাহলে এখানে সুগন্ধি মাখতেন বলেছে, তাকে মধুসূদন দত্ত পরিবারের পরিমলের সঙ্গে তুলনা করেছে, এই কারণে কি তুলনা করেছে? অবশ্যই না। তাহলে বুঝতে পারছো এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে, চিন্তা নেই, তোমরা করতে পারবে, একটু তোমরা তাড়াহুড়ো না করে ঠিক করে করবে। চলো 19 নম্বর প্রশ্ন দেখো, কাকে চারবাক দর্শনের প্রবক্তা বলা হয়? ফিলোসফি স্টুডেন্টরা বলো, কাকে চারবাক দর্শনের প্রবক্তা বলা হয়? চারুর্বাক, বৃহস্পতি। তো 19 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? অবশ্যই বি, বৃহস্পতিকে চারবাক দর্শনের প্রবক্তা বলা হয়। চলো 20 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, সাম্রাজ্যবাদী কবিতাটিতে কোন গ্রন্থের উল্লেখ নেই? সাম্রাজ্যবাদী কবিতাটিতে কোন গ্রন্থের উল্লেখ নেই? সাম্রাজ্যবাদী কবিতা তো নয়, এটা সাম্যবাদী কবিতাই তো ছিল তোমাদের। হ্যাঁ ঠিক, প্রিন্টিং মিস্টেক আছে, মনে রাখবে। তো সাম্যবাদী কবিতাটিতে কোন গ্রন্থের উল্লেখ নেই বলো? সব গ্রন্থগুলোই তো আছে, তো কোন গ্রন্থের উল্লেখ নেই? গ্রন্থ সাহেব, জেন্দা বেস্তা, কোরআন, উপনিষদ, বলো। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উপনিষদ। বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, কোরআন এইসব ছিল, কিন্তু উপনিষদ হচ্ছে বেদের শেষ ভাগ, তো উপনিষদ ডাইরেক্ট কিন্তু নেই। তাহলে সাম্যবাদী কবিতাটিতে এই উপনিষদ গ্রন্থের উল্লেখ নেই, মনে রাখবে। পণ্ডসম কথার অর্থ কী? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, বলো। 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? পশুর মতো শ্রম। পণ্ডসম মানে পশুর মতো শ্রম, বা বৃথাশ্রমটাও তো হওয়া উচিত।
আচ্ছা সরি বৃথাশ্রম হবে। পণ্ডশ্রম কথার অর্থ কী মনে রাখবে? পণ্ডশ্রম মানে হচ্ছে বৃথাশ্রম। ওকে, নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো। 22 নম্বর প্রশ্নে বলেছে সাম্যবাদী কবিতায় হিন্দু মুসলিমের পাশাপাশি ইহুদিদের উল্লেখ করেছেন কবি। এই ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি? বলো, ইহুদিদের ধর্মগ্রন্থ কোনটা হবে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। এই ধর্মগ্রন্থগুলো থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে। তোরাহ তানাক মনে রাখবে, তোরাহ তানাক সাম্যবাদী কবিতায় হিন্দু মুসলিমের পাশাপাশি ইহুদিদের উল্লেখ করেছেন কবি। তো ইহুদিদের ধর্মগ্রন্থ হচ্ছে তোরাহ তানাক। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরটি বাঙালিদের কাছে বিশেষ করে কাশী নামে পরিচিত? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন নাম্বার সি অর্থাৎ বারাণসী। কাশী বারাণসী মনে রাখবে, কাশী বারাণসী। তাহলে কাশী শহরটি বাঙালিদের কাছে বিশেষ করে পরিচিত বারাণসী নামে। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন আসছি, যে বিচারক সাজা দেবেন তাকে বিড়াল কতদিন উপোস থাকতে বলেছেন? লাইন তুলে প্রশ্ন, যে বিচারক সাজা দেবেন, পাঠ্যপুস্তক থেকে প্রশ্নটা এসে দেখো, যে বিচারক সাজা দেবেন তাকে বিড়াল কতদিন উপোস থাকতে বলেছেন? কতদিন উপোস থাকা উচিত বিড়ালের মতে? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি? অপশন নাম্বার এ অর্থাৎ 3 দিন উপোস থাকতে বলেছে। তো বিড়াল বলতে চেয়েছে যে উপোস থাকতে গেলে 3 দিন যদি না খেয়ে থাকে তাহলে বুঝতে পারবে কেন মানুষ চুরি করে। তো এটা বিড়ালের কথা অনুযায়ী, তো মনে রাখবে 3 দিন, ঠিক আছে। যে বিচারক সাজা দেবেন তাকে বিড়াল 3 দিন কিন্তু উপোস থাকতে বলেছে। 25 নম্বর প্রশ্ন, চোরকে ফাঁসি দেওয়া বিষয়ে বিড়ালের অভিমত কি? 25 নম্বর প্রশ্ন বলো, 4টে অপশনের মধ্যে কোনটা হবে? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার বি, চোরকে ফাঁসি দিলে বিড়ালে কোনো আপত্তি নেই। বলছে চোরকে ফাঁসি দেওয়ার বিষয়ে বিড়ালের অভিমত কি? চোরকে ফাঁসি দিলে বিড়ালে কোনো আপত্তি নেই। আচ্ছা 26 নম্বর প্রশ্ন দেখো, বিড়াল কমলাকান্তকে 3 দিন উপবাসে থাকতে বললো কেন? আচ্ছা বলো, কোন অপশানটা হতে পারে? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। দেখো বিড়াল দেখতে চায় যে 3 দিন উপবাসের পর কমলাকান্তের চুরি করতে ইচ্ছা করে কিনা। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখো যেটা বলছিলাম একটু আগেই, যে বিড়াল দেখতে চায় যে 3 দিন যদি উপবাস থাকে তাহলে কমলাকান্তেরও কি চুরি করতে ইচ্ছা করবে নিজের খিদে জ্বালায়, সেটাই কিন্তু বিড়াল জানতে চেয়েছে বা দেখতে চায়। চলো নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্ন দেখো। 27 নম্বর প্রশ্নে কী বলে যে কমলাকান্ত কার কাছে আশ্রয় পেতেন? কমলাকান্ত কার কাছে আশ্রয় পেতেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিডেন কোশ্চেন। মন দিয়ে না পড়লে, খুঁটিয়ে না পড়লে এই কোশ্চেনটা অনেকেই পারবে না। তো কি 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে বলো? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, নসিরাম বাবু। কমলাকান্ত নসিরাম বাবুর কাছে আশ্রয় পেতেন। 28 নম্বর প্রশ্ন দেখো, বক্তব্য বিষয়ে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য? দেখো বক্তব্য 1, বক্তব্য 2, এখানে কি বক্তব্য 1-এ কী বলেছে? বিড়াল মনে করে বিচারক যদি 3 দিন না খেয়ে থাকেন তাহলে তিনি চোরকে শাস্তি দেবেন না। আচ্ছা বক্তব্য 2 বলছে না খেতে পাওয়া মানুষগুলো দুর্বল চিত্তের হয়ে থাকে। তাহলে এখানে কি বলেছে দেখো, অপশান দেখো, বক্তব্য 1 বলছে সঠিক, কিন্তু বক্তব্য 2 গ্রহণযোগ্য নয়। তো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়েছে? অপশন নাম্বার বি, অর্থাৎ বক্তব্য 1 এবং বক্তব্য 2 কোনোটিই সঠিক নয়। কারণ কি বলেছিল আর একবার আমরা দেখে নেব। বলেছিল যে বিড়াল যদি মনে করে যে যদি 3 দিন না খেয়ে থাকে তাহলে বিড়াল চোরকে শাস্তি দেবে না, এটা একদম হয় না। আর 2 নম্বর তো বলেছে যে না খেতে পাওয়া মানুষগুলো কখনোই দুর্বল চিত্তের অধিকারী হয় না, না খেতে পাওয়া মানুষগুলোই প্রতিবাদের তীব্র গর্জে ওঠে। তো এখানে তাহলে দুটোই কিন্তু ভুল বা অযথার্থ যুক্তি দিয়েছে। চলো 29 নম্বর প্রশ্ন আসছি, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এরকম প্রশ্ন আসছে, চিন্তা নেই। তো এই প্রশ্ন থেকে তোমরা যদি একটা দুটো মিলিয়ে দিতে পারো তাহলে তোমরা উত্তরটা পেরে যাবে। দেখো কাশ্মীরি ভাষার সাথে কোনটা হবে? মগহিকি, ত্রিপিটক আর কোঙ্কনি। তো এটা হচ্ছে 29 নম্বর প্রশ্ন। তো এখানে দেখো 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটা হবে বলে মনে হচ্ছে বলো দেখি। তো 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান নাম্বার বি, অর্থাৎ 1-এর দাগে সি। দেখো কাশ্মীরি ভাষা হবে দরদীয়, 2-এর দাগে ডি অর্থাৎ মগধি হবে, মগহি হবে ডি অর্থাৎ পশ্চিম মগধি। ত্রিপিটক কী হবে? ত্রিপিটক হবে পালি, এবং কোঙ্কনি হবে কি? কোঙ্কনি হবে মহারাষ্ট্রী। অর্থাৎ এরকম টাইপের প্রশ্ন আসবে। যদি দুটো পেরে যাও তাহলে এখান থেকে একটা অপশান দাগ দিয়ে আসবে, দুটো কি 3টে। আচ্ছা 30 নম্বর প্রশ্ন দেখো, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং তৎসন্নিহিত অঞ্চলের প্রচলিত উপভাষা কোনটি? কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং তৎসন্নিহিত অঞ্চলে প্রচলিত উপভাষা কোনটি হতে পারে বলো? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ কামরূপী। তো তোমাদের একটু কঠিন প্রশ্ন বাছাই করা হয়েছে, তোমাদের পরীক্ষা আরও আশা করা যাচ্ছে যে আরও কি সহজ আসবে। হ্যাঁ, স্কুলে স্যার কোশ্চেন করে আসবে। তো চলো 31 নম্বর প্রশ্ন দেখো, সাধু ভাষার ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয় বলো? সাধু ভাষার ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয়? 4টে অপশন রয়েছে, উত্তর হবে অপশন নাম্বার সি, সাধু ভাষা কেবল তৎসম শব্দ ব্যবহৃত হয়, এটা কিন্তু একেবারেই সঠিক নয়। সাধু ভাষা যে কেবল তৎসম শব্দ ব্যবহৃত হয় এটা সঠিক নয়। চলো 32 নম্বর প্রশ্ন কি বলছে, অন্ত মধ্যযুগের বাংলা ভাষার নিদর্শন কি?
32 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন নাম্বার বি, অর্থাৎ বৈষ্ণব পদাবলী। মনে রাখবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষ্ণব পদাবলী হচ্ছে মধ্যযুগের বাংলা ভাষার নিদর্শন। 33 নম্বর প্রশ্ন দেখো, ইন্দো ইউরোপীয় ভাষাবংশই হলো পৃথিবীর বৃহত্তম ভাষাবংশ। তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন আমরা পেয়ে গেলাম, ইন্দো ইউরোপীয় ভাষাবংশই হলো পৃথিবীর বৃহত্তম ভাষাবংশ। তো এই ভাষাবংশের যে শাখায় কণ্ঠ তালব্য ধ্বনিগুলি শীষ ধ্বনিতে পরিণত হয় তার নাম কি? তো 33 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশন নাম্বার বি, অর্থাৎ শতম গুচ্ছ। মনে রাখবে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীকে ভাষা যে গোষ্ঠী কেন্তুম এবং শতম দুই নামে আমরা অভিহিত করতে পারি। তো তার মধ্যে শতম গুচ্ছটা হচ্ছে এটা, যে কণ্ঠ তালব্য ধ্বনিগুলি শীষ ধ্বনিতে পরিণত হয় শতম, সেই ভাষাগুলো হচ্ছে শতম, মনে রাখবে। আর ইন্দো ইউরোপীয় ভাষা হচ্ছে পৃথিবীর বৃহত্তম ভাষাবংশ, সবথেকে বড় ভাষাবংশ হচ্ছে ইন্দো ইউরোপীয়। 33 হয়ে গেল। 34 নম্বর প্রশ্ন দেখো, 34 নম্বর প্রশ্ন কি বলেছে? ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। ঠিক করে করবে তোমরা এটা মাথা খাটিয়ে। বলেছে প্রথমেই খেন্তি মাকে তার হাতে পইডাটার গাছ দেখালো, ভালো কথা। তারপর 2 নম্বর বলছে দেখো, সহায়হরি শাবল দিয়ে বরজপোতার জঙ্গলে গেলেন। মুখুজ্জে বাড়ি ছোট খুঁকি অন্নপূর্ণাকে ডাকতে গেল এবং সহায়হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সঙ্গে কথা বলেছিল। তো এইখানের মধ্যে কোনটা আগে হয়েছে তোমাদেরকে এটা বার করতে হবে। খুব সাবধান, সঠিকভাবে করবে। পাঠ্যপুস্তক ভালো করে পড়া থাকলে তবে এই প্রশ্নটা উত্তর দিতে পারবে। 34 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা আমরা দেখে নেব। এখানে সঠিক অ্যান্সার হবে বি, অর্থাৎ প্রথমে এটা হবে এ বি ডি সি, অর্থাৎ প্রথমে এ, অর্থাৎ খেন্তি তার মাকে হাতে পয়লাটা দেখালো, গাছটা দেখালো। তারপর বি, অর্থাৎ সহায়হরি শাবল দিয়ে বরজপাতা জঙ্গলে গেলেন। তারপর হচ্ছে ডি, সহায়হরি বিষ্ণু সরকারের সঙ্গে কথা বলছিল। তারপর আমরা শেষে দেখতে পাবো মুখুজ্জে বাড়ির ছোট খুঁকি অন্নপূর্ণাকে ডাকতে এলো। তো এই চারটে কিন্তু অপশান খুবই ইম্পর্টেন্ট বলবো না, যে বাক্য পুনর্বিন্যাস এটা কিন্তু এরকমভাবে প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে। চলো নেক্সট প্রশ্ন দেখো, 35 নম্বর প্রশ্ন, হরিপুরের রাসের মেলা থেকে কিনে আনা জামা খেন্তি কেন আর পরতে পারে না? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, হরিপুরের রাসের মেলা থেকে একটু আগে আমরা কোয়েশ্চেনটা পড়লাম। তো হরিপুরের রাসের মেলা থেকে কিনে আনা জামা খেন্তি কেন পরতে পারে না? 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি? অপশন নম্বর সি, স্বাস্থ্য উন্নতি হওয়ায় জামাটা তার আর গায়ে হয় নাই, অর্থাৎ তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে, তার জামাটা আর গায়ে হচ্ছে নি। চলো 36 নম্বর প্রশ্ন দেখো, তারা তাদের সময় কাটিয়ে দিল এই সব প্রশ্নে। তারা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ রোমের বিশপ আর্চ বিশপদের কথা বলা হয়েছে। তারা তাদের সময় কাটিয়ে দিল এইসব প্রশ্নে। 37 নম্বর প্রশ্ন দেখো, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, কথাটি তাৎপর্য কী? 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে মানুষের বিরোধ বিরাট আকার ধারণ করেছে, এটাই বলতে চেয়েছে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ। 38 নম্বর প্রশ্ন দেখো, ভ্রাম্যমাণ প্রদর্শনী মেয়েটি মাকড়সা হয়ে গিয়েছিল কেন? 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? ভ্রাম্যমাণ প্রদর্শনী মেয়েটি মাকড়সা হয়ে উঠেছিল কেন? 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ বাবা মায়ের কথা না শোনার ফলে। কে বুঝতে পেরেছ? এটা বুড়ো বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা, এখান থেকে নেওয়া হয়েছে। ওকে, চলো 38 হয়ে গেল। 39 নম্বর প্রশ্ন দেখো, ভারভারা রায়ের মতো পরাধীন ভারতের কোন কবি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জেল খেটেছেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ভারভারা রায়ের মতো পরাধীন ভারতের কবি নজরুল ইসলাম, তিনিও রাষ্ট্রদ্রোহিতার জন্য জেল খেটেছেন অপরাধে। আচ্ছা 40 নম্বর প্রশ্ন তথা আজকের শেষ প্রশ্ন, এলিসেন্দা আগন্তুক লোকদের কাছ থেকে কত টাকা দর্শনে নেওয়ার ব্যবস্থা করে? দেখো কী হবে। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান নাম্বার সি, অর্থাৎ 5 সেন্ট। মনে রাখবে 5 সেন্ট টাকা কিন্তু দর্শনী বাবদ নেওয়ার পরিকল্পনা করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের সময় নষ্ট না করে পরবর্তী যে আমাদের সেটটা আছে ক্লাস 5 নম্বর সেট, সেই সেটটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়াও আগের সেটগুলো আমরা ভিডিওর যে প্রথম কমেন্টে তোমাদেরকে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আর এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।